দুধের বাচ্চা নিয়ে বাসর রাতে বসে আছি। অনেকে বলেছিল বাচ্চাটাকে মা আর চাচিদের কাছে দিয়ে দিতে, বাসর রাত বলে কথা, কিন্তু আমি তা হতে দেইনি। বাচ্চাটা একটু থেকে একটু হলে কান্না করে দেয়, তাকে যে শান্ত করতে পারতো সে নিশ্চিন্তে আরামে কবরে শুয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার এখনকার স্বামীর নাম ফারাবি। ঘরোয়া ভাবে আমাদের বিয়ে হয়েছে, আত্মীয় স্বজন বেশি নেই, গোটা 20 লোকজন নিয়ে আমার বিয়েটা সম্পন্ন হয়েছে। মাত্র আমার মেয়েটা ঘুমালো, একটু পরে ফারাবি রুমে আসলো। দরজা মারলেন নিঃশব্দে। আমি আমার পা দুটো আরেকটু গুটিয়ে নিয়ে মেয়েটাকে জোরে চাপড়ে ধরলাম। তিনি এসে বসলেন আমার কাছে। আমি মাথা নিচু করে কতক্ষণ মেয়ের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ বসে থাকার পর তিনি এরপর বললেন, জানেন তো এটা আমাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়লাম। এরপর বললেন, এটাও কি জানেন যে আমার প্রথম স্ত্রী কেন আমাকে ছেড়ে চলে গেছে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তখন তিনি বললেন, আমাদের 7 বছরের প্রেমের সম্পর্ক আর 1 বছরের সংসার ছিল, কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল, ভালোবাসা আর হয়নি। আমি তাকে মাতৃত্বে সুখ দিতে পারবো না জেনে সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি চুপ করে থাকলাম। ও আবার আমাকে জিজ্ঞাসা করলো, কি নাম ওর? আমি বললাম মাইশা। বাহ, অনেক সুন্দর নাম তো। আমি বললাম এটা ওর বাবার দেওয়া। তখন সে বলল, ও কি দেখতে ওর বাবার মতো হয়েছে? আমার কোলে দেবেন একটু? এবার আমি তার দিকে তাকালাম। মুখে আকুতি ভরা, চোখ পানিতে ভরে উঠছে। দিলাম তার কোলে। মেয়ে আমার যদিও জেগে গেছিল, কিন্তু কান্না করলো না। ফারাবি কিছুক্ষণ তার সাথে খেলা করলো। দেখি আমার মেয়েটা তার কোলে হাসছে। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি। তাকে মেহরাজ, আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে। খেলা শেষে তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে বললেন, জানেন আমার না মেয়ের খুব শখ ছিল। নূপুরকে সব সময় বলতাম আমরা মেয়ে নিব, কিন্তু আমার যে সেই ক্ষমতা নেই সেটা জানতে পারি নাই। মাইশা না থাকলে হয়তো বা এই বিয়েটাও হতো না। কে চাইবে এমন একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে? মাইশাকে পাশে শুয়ে দিয়ে বললেন, আপনি এখন ঘুমিয়ে যান, সারাদিন অনেক খাটুনি গেছে। এই কথা বলে উনি মাইশার পাশে ঘুমিয়ে পড়লেন। আমি তারপরও তার দিকেই তাকিয়ে আছি। এরপর ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ অজানা অনির্দিষ্ট ভয়ে জেগে উঠলাম। পাশে ফিরে দেখলাম মাইশা ঠিক আছে কিনা। ফারাবি এক হাত দিয়ে রেখেছে মাইশার উপর, যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছেন। কি করে পরের মেয়েকে এতটা আপন করতে পারলেন? সকালে ঘুম থেকে উঠে দেখলাম মাইশা, ফারাবি কেউ নেই। আমি ধরপড় করে উঠে চারদিকে তাকাতেই ওদের দিকে চোখ গেল। দেখলাম বারান্দায় দুজনে। ফারাবি রকিং চেয়ারে বসে মাইশাকে ঘুম পাড়াতে যাচ্ছিলেন। আমি সেখানে যাওয়ার পরে আমাকে বলল, খুব দুষ্ট করতেছিল মেয়েটা, আপনার ঘুমের ডিস্টার্ব হবে, যার কারণে ওকে নিয়ে আমি এখানে এসেছি। আমি দেখলাম মেয়েটা ফারাবির দাড়ি নিয়ে খেলতেছে। আমি তো ফিক করে হেসে দিলাম। উনি বলল, হাসলেন যে? আমি বললাম, মেয়ে আমার আপনার দাড়ি খুব পছন্দ করেছে। উনি বললেন, ঠিক আছে তাহলে দাড়ি আরো বড় করব, মেয়ে যাতে আরো বেশি খেলতে পারে। আমি মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেলাম। নাস্তা খেতে বসেছি। উনি বললেন, আপনি বেলের আচার বানাতে পারেন? আমি বললাম, হ্যাঁ, আমার প্রাক্তন শাশুড়ির কাছে দেখেছিলাম, খুব ভালো বানাতো। তার হাতের আচার খুবই মজা ছিল। তিনি রুটিটা ছিঁড়তে ছিঁড়তে বললেন, আমার বেলের আচার খুব প্রিয়, ঝোলটা আর একটু দেব? দিন, আপনার রান্নার হাতটাও বেশ ভালো। আমি হেসে হেসে বললাম, রুটিটা একটু পুড়ে গেছে তাও বলছেন? তারপর সে হেসে হেসে বলল, ভালো হাতের পোড়া রুটিও অমৃত মনে হয়, বলে ছুটে চলে গেলেন মাইশার কাছে। মেয়েটা ঘুমাচ্ছে দুলনায়, মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন। পরদিন থেকে অফিস। মাত্র 3 দিনের ছুটি নিয়েছিলেন। প্রথম বিয়ে যদি হতো হয়তো বা সপ্তাহখানেক ছুটি পেতেন। বের হওয়ার সময় জুতো পড়তে পড়তে বলতেছিল, আমার খুব শখ ছিল যে বাহিরে যাওয়ার আগে বউয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব, কিন্তু নূপুরের কাছে এটা খুব ন্যাকামি লাগতো, তাই কখনো পূরণ হয়নি। আপনারও কি এই ব্যাপারে কোনো আপত্তি আছে? আমি সেখানে দাঁড়িয়ে না বোধক মাথা নাড়ালাম। এরপর আমার কপালে চুমু দিয়ে তিনি বেরিয়ে গেলেন। দুপুরে রান্না করতে করতে মেহরাজের কথা খুব মনে পড়তেছিল। সেও বেলের আচার খুব পছন্দ করত, কিন্তু তাকে সেই বেলের আচার খাওয়ানোর সৌভাগ্য আমার হয়নি। মাইশার যখন পেটে 3 মাস তখনই সে একটা রোড অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে। মেয়েটাকে সে দেখে যেতে পারেনি। আমরা দুজনে মিলে নাম ঠিক করেছিলাম। ওর পছন্দের নামটাই দেয়া হলো আগেকার সময়। মেয়ের নাম ঠিক করা নিয়ে কত ঝগড়া করেছি ওর সাথে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়ালো। সেগুলো টুপ করে পড়তেই ফোনটা বেজে উঠলো। তাড়াতাড়ি গিয়ে দেখি ফারাবি কল দিছেন। ধরতেই বললেন, কি করছেন, নাক টানছেন যে? তখন আমি বললাম, পেঁয়াজ কাটতেছিলাম। ও, রান্না করবেন তাহলে? তা আমার মেয়ে কি করে? খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন। আমি তো দুপুরে অফিসেই লাঞ্চ করি, আপনার কোনো অসুবিধা হবে না তো? না, আপনি সেখানে ভালো মতো খেয়ে নিবেন। আপনিও কোনো ফাঁকিবাজি যাতে না করেন, খেয়ে দিয়ে তারপর কাজ করবেন। আচ্ছা, রাখি তাহলে। ফারাবি ফোনটা কেটে দিলেন। আমি রান্নাঘরে যেতে যেতে ভাবলাম, দুজন মানুষ একই কি করে হয়। রাত 8টায় বেল বাজলো। আমি মাইশাকে কোলে নিয়ে টিভি দেখছিলাম। দরজার কাছে গিয়ে দেখি ফারাবি দাঁড়িয়ে আছে, ঘেমে আছে পুরোটা। আমি দরজা খুলতেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এসে ড্রয়িং রুমে বসলেন। আমি 1 গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিলাম। তারপর উনি ফ্রেশ হতে গেলেন। আমি সোফায় বসেছিলাম। উনি তখন ব্যাগ থেকে 5টা বকুল ফুলের মালা নিয়ে বললেন, মার কাছে শুনেছিলাম আপনার নাকি বকুললতা খুব পছন্দ, একটা মেয়ের জন্য আর বাকি 4টা আপনার জন্য, আপনার খোপায় দিবেন। আমি লজ্জায় মুচকি হাসলাম। তিনি বললেন, আপনি লজ্জা পেলে আপনাকে বেশ সুন্দর লাগে। 7 মাস চলছে আমাদের সংসারে। সে আমার খুব খেয়াল রাখে। আমার টুকটাক ভালো লাগা খারাপ লাগা এগুলা খুব প্রাধান্য। আর মাইশা বলতে তো সে পাগল। মেয়েটাও বাবার কোলে কোলে ঘুরে বেড়ায় যতক্ষণ সে বাসায় থাকে। বাবা
অফিসে গেলেই মেয়ের কি কান্না, এখন একটু একটু হাঁটতে পারে, কলিং বেলের শব্দ পেলে সে একদম ড্রয়িং রুমে দৌড়ে চলে যায়, ভাবে তার বাবা আসছে। তার বাবার কোলে ওঠার জন্য সব সময় বায়না করে। এভাবেই চলছিল আমাদের সংসার। এর মধ্যেই তার প্রাক্তন স্ত্রী একদিন এসে হাজির। আমি তখন রান্নায় ব্যস্ত, প্রায় শেষ। জুম্মার নামাজ শেষ করে উনি বাসায় এসে মেয়েকে নিয়ে খেলা করছিলেন। তখন কলিং বেল বাজলো। দরজা খুলতেই নূপুর ভিতরে এসে ঢুকলো। ফারাবি তো তার দিকে চেয়ে আছে। নূপুরকে দেখতে খুব বিধ্বস্ত লাগছে। ঘরে ঢুকেই ফারাবির দিকে কেঁদে কেঁদে এগিয়ে আসছিল জড়িয়ে ধরার জন্য। তিনি মাইশাকে কুলে নিয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বললেন, কেন এসেছো? একটু ঠাঁই পেতে এসেছি ফারু, দুঃখিত, এটা কোনো আশ্রয় কেন্দ্র নয়। প্লিজ ফারু, আমাকে ফিরিয়ে দিও না। রাইহানের সাথে বিয়ে হওয়ার পর বুঝিয়েছি যে আমি আসলে কি হারিয়েছি। ও আমার সাথে খুবই বাজে বিহেভ করে। আমি ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে ফিরে আসতে চাই ফারু। সরি নূপুর, আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। তাহলে রেখে দাও ওকে, আর এমনিতেও তো তুমি বাবা হতে পারবে না, আমরা দুজন মিলে ওকে বড় করব। এবার বেশ রেগে গেলেন ফারাবি, বললেন যে তোমার মতো স্বার্থপর মেয়ে আমি দুটো দেখিনি। যখন সময় ছিল তখন তুমি তোমার স্বার্থ দেখে আমাকে ভেঙে চুরে চলে গিয়েছি। আজ এসে তো ফিরতে, তাও আবার আমার স্ত্রীর সামনে এমন কথা বলছো। আর যাই হোক, সে তোমার মতো না, আমি বেশ সুখে আছি। তুমি সুখে নেই সেটা তোমার সমস্যা। এখন তুমি আসতে পারো। তোমার মতো মানুষের ছায়া আমার এই সুখের সংসারে পড়ুক সেটা আমি চাই না। এখন চলে যাও। নূপুর অনেক আকুতি মিনতি করতে চেয়েছিল, কিন্তু ফারু সেই সুযোগটা দেয়নি। তাকে গলাতে না পেরে হতাশ হয়ে বেরিয়ে গেল নূপুর। বিকালে সে মাইশাকে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ আমার হাত ধরে বলল, আসো তো আমার সাথে। ছাদে নিয়ে গেল। গিয়ে দেখলাম রংধনু উঠেছে। অনেক দিন দেখা হয় না। তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, মেহরাজ ভাই আমার জন্য একটা রত্ন রেখে গেছেন। এই রত্ন আমি কোনোভাবেই হারাতে চাই না আয়েশা। এই কথা বলে মাইশা আর আমার কপালে চুমু দিলেন।